এখন আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম, কতদিন থাকবেন বর্তমান সরকার? বর্তমান সরকার এই ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু কোনো ম্যান্ডেট ছাড়া সরকার নয়। বর্তমান সরকার ছাত্র জনতার সমর্থনে গঠিত একটি সরকার। আমি আবারও বলি, বর্তমান সরকার ছাত্র জনতার সমর্থনে গঠিত একটি সরকার। সুতরাং আমি তো ব্যক্তিগতভাবে মনে করি, যেহেতু যারা নির্বাচিতভাবে এসে 5 বছর শাসন ক্ষমতায় থাকেন, বর্তমান সরকারও 5 বছর শাসন ক্ষমতায় থাকবেন। আমি আবারও বলি, যেহেতু বর্তমান সরকার ছাত্র জনতার অভ্যুত্থানের এবং সমর্থনে গঠিত একটি সরকার, সুতরাং বর্তমান সরকার 5 বছর ক্ষমতায় থাকবেন। আপনারা জানেন, আপনারা যারা আমাকে চিনবেন, যারা চিনবেন না, যদি মনে করেন খুঁজে বের করবেন, তাহলে আমি প্রফেসর আব্দুল্লাহ আল কাফি। আমি বাংলাদেশের সর্বশেষ সোনারগাঁ ইউনিভার্সিটিতে অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড ডিরেক্টর হিসেবে কাজ করেছি। পরবর্তীতে আমি আমেরিকা এসেছি। আমেরিকাতে আমি 2টো হায়ার এডুকেশন করেছি এবং ক্রেটন ইউনিভার্সিটি ওমাহা নেব্রাস্কা, সেখানে এডুকেশনের পাশেও সেখানে পড়িয়েছি। পরবর্তীতে পড়িয়েছি এবং আর একটা ডিগ্রি নিয়েছি ইনফরমেশন সিকিউরিটিতে। সুতরাং একদিকে আমি প্রফেসর, অ্যান্ড ইন আদার ওয়ার্ড আপনারা যেভাবে মনে করেন, আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার, পার্টিকুলারলি ইনফরমেশন সিকিউরিটি ইঞ্জিনিয়ার। আসসালামু আলাইকুম। বাংলাদেশে প্রায় 15 থেকে 16 বছর পরে একটি গণবিপ্লবের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যার নাম, এবং শত ত্যাগ তিতিক্ষার মাধ্যমে হাজারো শহীদের রক্তের উপরে বাংলাদেশে স্বৈরাচার সরকার হাসিনার পদত্যাগ হয়েছে। এর মধ্যে দিয়ে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পেয়েছি। প্রথম স্বাধীনতার প্রেক্ষাপট এবং দ্বিতীয় স্বাধীনতার প্রেক্ষাপট খানিকটা একই ধরনের ছিল। প্রথম স্বাধীনতার পরে আমার জন্ম, বেশ পরে, কিন্তু আম্মার কাছ থেকে শুনেছি যে কাগজ উৎপাদন হতো পূর্ব পাকিস্তানে। এই কাগজগুলি অফিসিয়াল অ্যাপ্রুভালের জন্য যেত পশ্চিম পাকিস্তানে। এই পশ্চিম পাকিস্তান এই কাগজগুলি পেত 25 পয়সা করে, আর পশ্চিম পাকিস্তান থেকে কাগজগুলি আসতো বাংলাদেশে, এবং বাংলাদেশের জনগণ সেটি কিন্তু 60 পয়সা করে। এ ধরনের হাজারো বৈষম্য ছিল, নির্বাচন তো ছিল, হাজারো বৈষম্য ছিল, যার প্রেক্ষিতে পশ্চিম পাকিস্তানের মানুষ ছিলেন অতিষ্ঠ এবং স্বাধীনতা সংগ্রামে গিয়েছিলেন। তাদের বক্তব্য এরকম যে যারা মুক্তিযুদ্ধ করেছেন সেই সময়তে আমার বাবা সহযোগিতা করেছেন, আমার নানার পরিবার, আমার আম্মারা, এবং ওই গ্রামের অনেক মুক্তিযোদ্ধার সাথে আমার পরিচয় হয়েছে, আমার নানা সম্পর্কের। তাদের কথা ছিল যে তারা কেউ এভাবে মনে করেন না যে আমরা শেখ মুজিবুর রহমানের ডাকে চলে গিয়েছি মুক্তিযুদ্ধ করতে। এমন আসলে শেখ মুজিবুর রহমান নির্দেশ দেননি যে কাল থেকে যুদ্ধ হয়ে যাবে। উনি বলেছেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এরপরে গণহত্যা হয়েছে এবং যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধের নেতৃত্ব উনি দেননি। উনি চলে গেছেন, অ্যারেস্ট হয়েছেন। অ্যারেস্ট হওয়ার জন্য উনি ওনার সুটকেস রেডি রেখেছেন। এটি তার যারা লোক তারা বলেছেন, যেমন তার মধ্যে একজন শফিক রেহমান গিয়েছিলেন তাকে উদ্ধার করার জন্য, এবং গিয়ে দেখেন উনি অলরেডি অ্যারেস্টেড হয়ে চলে গেছেন পশ্চিম পাকিস্তানের লোকজনের কাছে ক্যান্টনমেন্টে। যাই হোক, আমি সেখানেকার চাইতে এখন আমি যে কথা বলতে চাই সেটি হচ্ছে যে বর্তমান সরকার, অর্থাৎ বর্তমান গণ অভ্যুত্থান পরবর্তী সরকার কতদিন ক্ষমতায় থাকবে, এ নিয়ে বড় কথা, অনেক কথা, কম কথা, বেশি কথা, স্বল্প কথা চলছে। দেখুন, আমরা এই 15 বছর 16 বছর নির্যাতিত হয়েছি। শুধু কি 15-16 বছর নির্যাতিত হয়েছি? যদি একটু ফ্ল্যাশব্যাক করেন তাহলে দেখবেন যে আমরা স্বৈরাচার এরশাদ সরকারের
পরে যে সরকার পেয়েছি সেটি ছিল বেগম খালেদা জিয়ার সরকার, অর্থাৎ বিএনপির সরকার। সেই সরকারের সাথেও কিন্তু জামাত জোটে ছিল, প্রকাশ্যে ছিল না। এবং জামাতের সাথে শর্ত ছিল কিছু, তার মধ্যে একটা অন্যতম শর্ত ছিল প্রফেসর গোলাম আজমের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া। এবং সেই শর্তে জামাত বিএনপিকে সাপোর্ট করেছিল, নির্বাচনে অংশগ্রহণ করেছিল, এবং আমার যতদূর মনে পড়ে 18টি সিট পেয়েছিল। এবং বিএনপি ক্ষমতা সরকার গঠন করেছিলেন। সেই সরকার যে খুব বেশি দুর্নীতি করেছে এটি আমার ব্যাপক হারে মনে পড়ার মতো এটি মনে পড়ে না। স্বাভাবিক ঘুষ যেটি চলছিল, তবে অবশ্যই সেটি ছিল এরশাদের আমলের চাইতে বেশি। অর্থাৎ স্বৈরাচার মুক্ত হয়ে যে আমরা ভালো পরিবেশে গিয়েছিলাম সেটি আমরা পাইনি। স্বৈরাচার এরশাদের সময় আমি স্কুল ছাত্র, স্কুল বলতে একেবারে প্রাইমারি স্কুলের ছাত্র, কিন্তু যে সকল সেবা আমরা দেখেছিলাম, যেমন উপজেলা হেলথ কমপ্লেক্স ছিল, এখনও আছে, কিন্তু সেই অবস্থায় আর নেই। সেই সময়ে ডাক্তাররা সেখানে অবস্থান করতেন, থাকতেন, রাতেও থাকতেন। তাদের জন্য কোয়ার্টার ছিল, কোয়ার্টারগুলো এখন আছে, কিন্তু ডাক্তার আর থাকেন না সেখানে। এবং এনি টাইম কোনো রোগী গেলে ডাক্তাররা যদি অন ডিউটি থাকতেন এবং তারপরেও হলো অন কলেও আসতেন। এ ব্যবস্থাগুলো তখন ছিল, কিন্তু এখন এ ব্যবস্থাগুলো নেই। পরবর্তীতে যখন বিএনপি সরকার আসেন, আস্তে আস্তে এগুলো এগুলো উঠে চলে যায় এবং সুবিধা পেতে শুরু করেন যারা দলীয় লোক। এভাবে থাকে প্রথম পর্যায়ের। পরবর্তীতে আমার মনে পড়ে যে দেখেন, এই যে আমরা সমালোচনা করছি শেখ হাসিনা সমালোচনার অনেক যৌক্তিক কারণ আছে। এত অত্যাচার তিনি করেছেন যে পূর্বের সকল অত্যাচারকে ছাপিয়ে যাচ্ছে। কিন্তু মনে করে দেখেন, বিএনপি ক্ষমতায় এসেছিল তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বের নির্বাচনের মাধ্যমে, এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্ব দিয়েছিলেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন, ভারপ্রাপ্ত সরকার বা তত্ত্বাবধায়ক সরকার, এরকম কিছু একটা। এবং সেই সরকারের, নিরপেক্ষ সরকারের রূপরেখা দিয়েছিল জামাত ইসলাম। আমার একটু এলোমেলো হয়ে গেছে। পরবর্তীতে যখন এটি হলো শাহাবুদ্দিন অস্থায়ী রাষ্ট্রপতি, তার অধীনে নির্বাচন হয় এবং নির্বাচনের মাধ্যমে আসেন হলো বেগম খালেদা জিয়া বিএনপির পক্ষ থেকে সরকার গঠন করেন। কিন্তু তিনি একটি কাজ করতে চেয়েছিলেন, সেটিও এরকম যে তার অধীনে নির্বাচন, কিন্তু বিএনপি এটি করতে পারেন না। আওয়ামী লীগ এবং বিএনপি তখন জোট গঠন করে এবং যুগপৎ আন্দোলনের মাধ্যমে বিএনপিকে বাধ্য করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে, এবং বিএনপি একটি নির্বাচনও দেয়। এটি সম্ভবত ছিল 14 ফেব্রুয়ারি 1996, এবং সেই নির্বাচন দিয়ে ওনারা বিল পাশ করে সংসদ ভেঙে দিয়ে পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়। এবং আমার মনে নাই যে সেই সময়ের তত্ত্বাবধায়ক সরকার কে ছিলেন। যাই হোক, এরপরে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। তাহলে দেখেন, এখানে আমার একটা পয়েন্ট যে আমরা স্বৈরাচার মুক্ত হয়ে আর একটা গণতান্ত্রিক সরকারের অধীনে এসেছিলাম, কিন্তু তিনিও একটা নির্বাচন নিজের অধীনে দিয়ে, যেটি শেখ হাসিনা পরবর্তীতে কোর্টের মাধ্যমে করেছেন, সেই কাজটি করতে চেয়েছিলেন, কিন্তু হয়ে ওঠেনি। এরপরে আওয়ামী লীগ সরকার গঠন করে 96 সালের নির্বাচনে, এবং 96 সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করে মোটামুটি অত্যাচার শুরু করে প্রথম পর্যায়ের দিকে। সেটি হলো, সে একটি আইন পাশ করে, জননিরাপত্তা আইন। এই জননিরাপত্তা আইনে উনি শেখ হাসিনা যাকে ইচ্ছে তাকে ধরতে থাকেন, মারতে থাকেন, এমন কিছু করতে থাকেন। এই আইনের বিরোধিতা করে জামাত, বিএনপি, কিন্তু ফল হয় না।
এই আইন চলতে থাকে। এ ধরনের অনেক কিছু করে শেখ হাসিনা নির্যাতন তখনও চালায় এবং বিএনপির উপরে যতটুকু চালায় বেশি চালায় ছাত্র শিবিরের উপরে এবং বাংলাদেশ জামাত ইসলামের উপরে। তখন কিন্তু এই যে কাজ বর্তমানে করে গেছে শেখ হাসিনা, ঠিক একই কাজ করেছিলেন উনি। প্রত্যেকটা জায়গায় উনি ওনার লোক বসিয়েছিলেন যাতে করে তিনি নির্বাচনে নির্বাচিত হন। এবং যেহেতু তত্ত্বাবধায়ক সরকার হবেন, ইমিডিয়েট রিটায়ার্ড বিচারপতি, প্রধান বিচারপতি, উনি এইভাবে সেট করেছিলেন আগেরগুলিকে রিটায়ারমেন্ট দিয়ে যে পরে যিনি আসবেন তিনি হবেন তার দলীয় লোক, এবং তিনি ছিলেন লতিফুর রহমান। এই কথাগুলো আওয়ামী লীগই তখন বলছিল, যে আওয়ামী লীগের নেতৃবৃন্দই বলছিলেন যে কোনো কারণ নেই যে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে না, কারণ প্রত্যেকটি জায়গায় আমাদের লোক সেট করা রয়েছে। কিন্তু দুঃখজনকভাবে লতিফুর রহমান ডিগবাজি দিয়ে ফেলেন, এবং ডিগবাজিটা দিয়ে ফেলেন ন্যায় সত্য সঠিকের পথে। আমি বলবো না যে বিএনপি বা জামাতের পথে। উনি তড়িৎ এসে উনি ট্রান্সফার করাতে শুরু করে দেন, যত লোক রয়েছে যেখানে বদলি কাজকর্ম শুরু করে দেন এবং সুষ্ঠু নির্বাচনের পদক্ষেপ গ্রহণ করেন, এবং আওয়ামী লীগ প্রতিবাদ করে সঙ্গে সঙ্গে। কিন্তু উনি আওয়ামী লীগেরই সেট আপ করা লোক ছিলেন, বাট আওয়ামী লীগের কাজ করেননি। উনি ওনার নীতি নৈতিকতা দিয়ে কাজ করেছেন। উনি দেশের পরিস্থিতি এমন করেছিলেন 3 মাসের মধ্যে যে আমি তখন ছাত্র শিবিরের রাজশাহী ইউনিভার্সিটির সেক্রেটারিয়েট মেম্বার, আমি একটি সদস্য সম্মেলনে ঢাকায় গিয়েছিলাম এবং পল্টন থেকে রাত্রি 2টোয় হেঁটে ঢাকা ইউনিভার্সিটিতে এসেছি। আমার কাছে একটু ভয় লাগেনি যে কোথাও কোনো ছিনতাইকারী আছে। অর্থাৎ উনি চোর, বাটপার, অস্ত্রধারী, গুন্ডা এদেরকে এমনভাবে শায়েস্তা করেছিলেন যে সব কিছু নিরাপদ মনে হচ্ছিল। এরপরে নির্বাচন হয়, নির্বাচনে বিএনপি জয়ী হয় এবং বিএনপি সরকার গঠন করে। কিন্তু এখানে 4 দলীয় জোট সেবার গঠন করে বিএনপির নেতৃত্বাধীন জামাত সাথে ছিলেন দ্বিতীয় প্রধান দল হিসেবে। কিন্তু এবার যে কাজটি ঘটে, আপনারা আমি বললেও জানেন, না বললেও জানেন, বিএনপিকে আমার ছোট করার কোনো উদ্দেশ্য নাই। আমার উদ্দেশ্য শুধুমাত্র মনে করিয়ে দেওয়া। হ্যাঁ, আমি বলেছি আমি ছাত্র শিবির করতাম এবং আমি ছাত্র শিবিরের দায়িত্বশীল ছিলাম। এরপরেও আমি বলবো যে এইরকম না যে জামাত ক্ষমতায় গেলে আমি অনেক বড় কিছু হব, এটা জামাত ইসলামী হওয়া যায় না। আমি শুধু বলতে চাই এই কারণে যে দেশে আমরা যেন সুস্থ সুন্দরভাবে বসবাস করতে চাই। আমার সেই কথাগুলো আমি পরে আস্তে আস্তে বলছি। দেখেন যে বিএনপি রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করে, জামাতের 2 জন মন্ত্রী থাকে, জামাতের মন্ত্রীরা কাজ করতে থাকেন এবং একটা অনেক অনিয়মের মধ্যে কিছু বলি যে তখন বিএনপির লোকজন এমন শুরু করেছিল যে রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে তারা নেশা করে বসে থেকে রাত্রি পর্যন্ত, গভীর রাত্রি পর্যন্ত তারা চিৎকার, গান, বাজনা এগুলো করতো। আমরা ঘরে বাড়িতে ঘুমোতে পারতাম না। আমার তখন ছেলে মেয়ে নাই, কিন্তু আমার ভাগ্নে ছিল, তারা পড়ালেখা করতে পারতো না এবং মোড়ে মোড়ে তারা এমন করতো যে প্রত্যেকটা চায়ের দোকানে তখন টিভি শুরু হয়েছে এবং টিভিতে তারা অ্যাডাল্ট মুভি দেখতো, যেটা বসবাস করার অনুপযোগী হয়েছিল। আমরা যখন এদের নামে কমপ্লেন করতে যাই পুলিশের কাছে, পুলিশ আমাদেরকে বলতেন যে এরা সরকার দলীয় লোক, এদের নামে আমরা কিছু করতে পারবো না। এই ছিল একটা সাধারণ অত্যাচার। পরবর্তীতে আর কি অত্যাচার হলো? পরবর্তীতে দেখেন যেটা ঘটলো যে এখন বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন জনাব তারেক রহমান, প্রচারিত হয়ে গেল যে তিনি মাসে 100 কোটি টাকা ইনকাম করেন। এটি তার ন্যূনতম ইনকাম কোত্থেকে আসে, কিভাবে আসবে তিনি জানেন না, তাকে এটি ইনকাম করতে হবে। উনি আরও কিছু কাজ করলেন যে উনি বিএনপির নেতা হলেন, দ্যাটস ট্রু, কিন্তু উনি সরকারের কিন্তু কেউ না। ভেবে দেখেন,
কিন্তু উনি যেখানে যান সরকারের প্রশাসনের কর্মকর্তা কর্মচারী বৃন্দকে তার পেছনে পেছনে থাকতে হতো, যেটি একটি অসন্তুষ্টির সৃষ্টি করেছিল তৎকালীন আমলাদেরকে। এবং উনিই নাকি এমন একটা পরিবেশ সৃষ্টি করেছিল, এবং সাবেক প্রেসিডেন্ট জেনারেল এরশাদ কিন্তু বলেছেন যে ওনার সাথে কি ব্যবহার জনাব তারেক রহমান করেছিলেন এবং উনি তাতে অসন্তুষ্ট হয়েছিলেন। উনি একটা বক্তৃতায় কথা বলেছেন এবং এটাও প্রচারিত আছে যে মইনু আহমেদের সাথে উনি খারাপ ব্যবহার করেছিলেন এবং উনি ধরে নিচ্ছিলেন যে যে কোনো অবস্থাতেই যে কোনোভাবেই উনি ক্ষমতায় যাবেন। ঠিক আওয়ামী লীগের 2001 সালের যে প্রক্রিয়াটা ছিল সেই 2001 সালের প্রক্রিয়ায় আমি বলছি যে সময়ের কথা, সেটি হচ্ছে বিএনপির 2001 থেকে 2006 সাল পর্যন্ত যে ক্ষমতা। এখানে ওনারাও একই কাজ করলেন। আওয়ামী লীগের দেখানো পথ, তাদের ছিল সে আইন, আবার অর্থাৎ জননিরাপত্তা আইন, সে আইন অত্যাচার চলল। তাদের ছিল তারা এই যে ঘুষের কার্যক্রম শুরু হলো, তখন একটা পরীক্ষা হয়েছিল। আমি তখন গ্র্যাজুয়েশন করে ফেলেছি, ব্যাচেলর কমপ্লিট করেছি, দ্যাটস গ্র্যাজুয়েশন। নির্বাচন কমিশনের একটা পরীক্ষা, রিক্রুটমেন্ট হয়েছিল জেলা নির্বাচন কমিশনার। দুঃখজনকভাবে এই নির্বাচন, এটা সবাই জানে, এটা একেবারে পরিষ্কার, একেবারে পরিচ্ছন্ন এবং ক্লিয়ার যে এই নির্বাচনে জনাব তারেক রহমান বিএনপি ছাড়া একজন লোক নিয়োগ দেন নাই। তাতে দুটো শর্ত ছিল, বিএনপি হতে হবে এবং বড় অঙ্কের ঘুষ দিতে হবে। এইভাবে নিয়োগটি হয়েছিল। আপনারা যারা এখন শুনছেন তারা দুঃখ পাবেন না, কারণ পরবর্তীতে অথবা পূর্বে তো আওয়ামী লীগের কথা বলেছি এবং পরবর্তীতে আবার বলবো। এইভাবে চলেছে। তারপরে এই ধরনের অনেক কাজকর্ম হয়েছে। পরবর্তীতে গিয়ে দেখেন যে 2006 সালে 28শে অক্টোবর বড় একটি মারামারি হলো, জামাত ইসলামের অনেকে শহীদ হলেন এবং ক্ষমতা সংক্ষেপে বলতে গেলে চলে গেল আর্মির মাধ্যমে ফখরুদ্দিনের হাতে। কিন্তু এখানে এই যে ক্ষমতা ওখানে গেল এবং এই ক্ষমতা যাওয়ার, আমি মনে করি ক্ষমতা এখানে যায় না, আসলে ক্ষমতা ওখানে পাঠিয়েছে এবং যিনি পাঠিয়েছেন তিনি আর কেউ না, বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান। তিনিই পাঠিয়েছিলেন এবং কি করেছিলেন, তিনি ব্যর্থ হয়েছিলেন তার নেতা কর্মীদের অন্যায় অত্যাচার গ্রামে গঞ্জে বন্ধ করতে। দু একটা অন্যায় অত্যাচারের যদি উদাহরণ দেই, একটি ট্রলি, দ্যাট ইজ আমরা যেটা নসিমন করিমন বলি, এই একজন ট্রলি চালককে মেরে রাস্তার পাশে ফেলে রেখেছে, কোনো বিচার হয়নি। সবাই জানে কে মেরে রেখেছিল, তাকে পুলিশ ধরে আনলো, 2-3 মাস পরে সে বের হলো। কিভাবে বের হলো কি হলো জানি না, সে আজও বাইরে, আর বিচার হয়নি। একজন গিয়ে একজন ভাইয়ের বাড়িতে আগুন দিয়ে দিলেন, যিনি আগুন দিলেন উনি ওই মুহূর্তে আওয়ামী লীগের, আমাদের এমপি ছিলেন নাদিম মোস্তফা। তার জেল হবে, তাকে ধরবে, তিনি বাঁচার কোনো পথ পাচ্ছেন না। তিনি ওই মুহূর্তে ছিলেন একটা চেয়ারম্যান আওয়ামী লীগ। বিএনপি তাকে অফার দিল, যে নাদিম মোস্তফা অফার দিলেন, তুমি আমার দলে যোগ দাও, তোমার কেস ডিসমিস করে দেওয়া হবে। উনি যোগ দিলেন এবং তার কেস ডিসমিস করে দেওয়া হলো। একটা বাড়ি আগুনে পুড়িয়ে দিয়েছেন, তার কোনো বিচার হয় নাই। তিনি এখনো বিএনপি করেন, পরবর্তীতে মেয়র হয়েছেন, অনেক কিছু। আমি তো 2-1টা দুর্নীতি অনিয়মের কথা জানি। বলা হতো যে কোনো ফোনে উনি 10 লাখ টাকা নেন, 1 লাখ টাকা, বিভিন্নভাবে তারা এই কাজগুলি করেছেন। আমার সাথে আমার ক্লাসমেট ছিল, সে একসময় সিনেমা থিয়েটারের টিকিট ম্যান হিসেবে কাজ করত। আমি অনেকদিন পরে তার সাথে দেখা করেছে। আমি বলছি যে তুমি কি এখনো টিকিট ম্যান হিসেবে কাজ করো? সে এখন, না, আমি এখন থানায় কাজ করি। তার তখন লাখ লাখ টাকা। তো হ্যাঁ,
তৎকালীন দুর্নীতি স্বৈরশাসক শেখ হাসিনার দুর্নীতিকে ছাপিয়ে অবশ্যই যায়নি, কিন্তু এই সকল কিছু আমি মনে করি একটা ট্রিগার ফ্যাক্টর হিসেবে কাজ করেছে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে। মঈনুদ্দিন, ফখরুদ্দিন ওনারা সহযোগিতা করেছেন। দেখেন, এখন যে অবস্থাটা সৃষ্টি হয়েছে বাংলাদেশে, এই অবস্থা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয়, তাহলে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা সুন্দর নেতৃত্ব পাব না। আমি ধরে নিচ্ছি যে বাংলাদেশের ধরে নিচ্ছি না, এটাই সঠিক, যে বাংলাদেশের এখন বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং ধরে মনে হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেগম খালেদা জিয়া আছেন, উনি আমি জানি না কি আইনি প্রক্রিয়া কোন জটিলতা আছে, যিনি চেয়ারপারসন কেন হতে পারছেন না, তারেক রহমান কেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমি এগুলো কিছুই জানি না। কিন্তু হলো যে তারেক রহমান আসলেন, ওনার নামে যে সকল মামলা মোকদ্দমার শাস্তি রয়েছে, উনি হয়তো আইনি প্রক্রিয়ার মাধ্যমে হয় এটা শাস্তি পেলেন, অথবা এখান থেকে মুক্তি পেলেন, উনি দায়িত্ব নিলেন, অথবা অন্য কেউ দায়িত্ব নিলেন, ওনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিজয়ী হলো, সরকার গঠন করলো। কিন্তু পরবর্তীতে আমরা কি পাবো? এখন দেখেন যে যেটি আমরা দেখছি চোখ খুললেই, সেটি হচ্ছে যে কোথাও না কোথাও মানুষ নির্যাতিত হচ্ছে। আর এই নির্যাতন কবে থেকে? এই নির্যাতনটা 5 অগস্ট থেকে, বা পরবর্তী 5 অগস্ট। আমরা জানি যে এই আন্দোলনে কার ভূমিকা কতটুকু ছিল, কিভাবে করেছেন। এটি মূলত ছাত্র জনতার আন্দোলন অবশ্যই, বাট কোনো দলীয় ব্যানারের এটি শুরু হয় নাই, বাট হতে পারে পরবর্তী এক সময় তো অবশ্যই সবাই অংশগ্রহণ করেছে, যার কারণে ছাত্র জনতার আন্দোলনে এই বিপ্লব ঘটেছে। তাদের মাধ্যমে আমাদের দাবির প্রেক্ষিতে, আমাদের ইচ্ছার প্রতিফলন হিসেবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এখন এই সরকার গঠিত হওয়ার পরপরেই অন্যায়কারীরা এত অন্যায় করেছিলেন যে তারা পালিয়ে গেছেন, পুলিশ পালিয়ে গেছেন, তারা কিছুই মনে করতেন না। আমি আগেই বলেছি যে এই অন্যায় বিএনপির সময়কার অন্যায়কে হাজারো গুণ ছাপিয়ে যাবে, হাজার হাজার গুণ ছাপিয়ে ওপরে চলে যাবে। এবং সেটি হচ্ছে যে তারা অন্যায় এত করেছেন যে তারা জনসম্মুখে আসতেই পারছেন না। প্রশাসনের লোক, পার্টির লোক, ছোট লোক, বড় লোক, চিংড়ি, পুঁটি, রুই, কাতলা যা আছে প্রত্যেকেই। এখন এই অত্যাচারে কিন্তু অত্যাচারিত হয়েছেন সবাই, ইনক্লুডিং মি, আমি, আপনারা, আমরা সবাই। আমি আওয়ামী লীগ 2009 সালে ক্ষমতা আসার পরে আমি বাড়িতে যেতে পারিনি। একটা পর্যায়ে 2015 সালে আমি ঘুষ দিয়ে অর্থাৎ কাকে ঘুষ দিতাম? আওয়ামী লীগের কর্মীদের ঘুষ দিতাম, যারা কেউ আমার রিলেটিভস, বন্ধু, প্রতিবেশী এরা ছিল, যাতে করে আমার নামে মামলা না দেয়। এইভাবে আমি বসবাস করতাম 2009 সাল থেকে 2015 সাল পর্যন্ত আমি ছিলাম খুব কষ্ট করে বাংলাদেশে। পরবর্তীতে এমন অবস্থার সৃষ্টি হলো যে আমাকে কিকড আউট হয়ে আটলান্টিক পার হয়ে আমেরিকায় আসতে হলো। আমি যদি আমেরিকায় না আসতাম, আমি যদি স্বেচ্ছায় আমার পজিশন থেকে রিজাইন না দিতাম, আমি অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কাজ করতাম, আমি ডিরেক্টর একাডেমিক অ্যাফেয়ার্স হিসেবে কাজ করতাম, আই হ্যাভ লটস অফ আদার ওয়ার্কস, আমার ইনকামও ছিল ভালো, যে আমাকে আমেরিকায় এসে ইনকাম করতে হবে এমনটির প্রয়োজনীয়তা আমার ছিল না, কিন্তু আমাকে আসতে হয়েছে বাধ্য হয়ে। আমি যদি রিজাইন না দিতাম তাহলে তারা আমাকে এরকম আয়নাঘরের মতো জায়গায় রেখে দিত, অথবা অন্য কিছু করতো, যে হাত পা দিয়ে একটা থাকতো না। তাহলে ঠিক একইভাবে বিএনপির নেতৃবৃন্দ নির্যাতিত হয়েছেন। আমি সাবেক
ছাত্র শিবিরের দায়িত্বশীল আমি নির্যাতিত হয়েছি, কর্মীরা নির্যাতিত হয়েছেন, জামাতের নেতৃবৃন্দ নিজে কে নির্যাতিত হয় নাই, সবাই হয়েছেন। এখন যেটা ঘটেছে, যেহেতু সবাই নির্যাতিত হয়েছে, যারা নির্যাতন করেছে তাদের ওপর আক্রমণ করতে হবে, সেটি চলছে। কিন্তু এদের মধ্যে আবার কেউ কেউ রয়েছে যারা আওয়ামী লীগের ছত্রছায়ায় ছিলেন কিন্তু সরাসরি আওয়ামী লীগের কর্মকাণ্ডে জড়িত ছিল না বা ছিলেন না। আমি আবার বলছি, এদের মধ্যে অনেকেই ছিলেন যারা আওয়ামী লীগের ছত্রছায়ায় ছিলেন। তাদের আপনারা জানেন সবাই, এটা চাকরি বাঁচানোর জন্য, জীবন বাঁচানোর জন্য, অনেক কিছুর জন্য, ছেলে মেয়েকে বাঁচানোর জন্য, মেয়েকে বাঁচানোর জন্য, সম্ভ্রম বাঁচানোর জন্য তারা আওয়ামী লীগের ছত্রছায়ায় ছিলেন, কিন্তু তারা কাউরি ক্ষতি করেননি। এখন যেটা হয়েছে বা হচ্ছে প্রতিনিয়ত, সেটি হচ্ছে যে বিএনপির কর্মীরা, নেতা, ভালো নেতারা আছে এটা আমি বলবো না, কারণ আমার অনেক বন্ধু আছেন যারা বিএনপির নেতৃত্ব দান করে থাকেন। অনেক লোক আছে যারা গিয়ে তাদের ক্ষতি করছে, তাদের কাছ থেকে চাঁদা দাবি করছে। আমি হয়তো এই ভিডিও ফুটেজে আমি দেব যে পাবনায় যে মেরে একবার হসপিটালে পাঠিয়ে দিয়েছে, এটা না দিলেও আপনারা দেখতে পাবেন। এবং সালাউদ্দিন আহমেদের মতো ব্যক্তি, যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি কিভাবে এস আলমের মতো ব্যাংকেকর গাড়িতে চড়ে শুভেচ্ছা নেন। উনি যদি হেঁটেই শুভেচ্ছা নিতেন তাহলে কি হতো? উনি যদি ট্যাক্সিতে যেতেন বিমানবন্দর থেকে, তবুও ওনার সম্মান কমতো না। উনি যে নির্যাতনের শিকার হয়েছেন, ওনার শরীর থেকে তো কষ্টের গন্ধ এখনো যায়ই নাই। ওনার মতো মানসিক কাজটি করেছেন। আমি জানি না ওনারা কোন জ্ঞানে, কোন বুদ্ধিতে করেছেন। তাহলে দেখেন যে এই কাজগুলো যেটি ঘটছে, আমি বলছি যে হ্যাঁ, অতীত ভুলে গিয়ে জনাব তারেক রহমান গতকাল বা আজকের একটা বক্তৃতায় বলেছেন যে 2 বারের বেশি কেউ নির্বাচিত হতে পারবেন না, দায়িত্ব পালন করতে পারবেন না সরকার প্রধান হিসেবে। এটি আমাদের অনেক দিনের পুরাতন কথা। এবং তার সাথে তো আমি এটা বলতে চাই যে আসলে 2 বারের বেশি কেউ নির্বাচন করতে পারবে না। দলীয় প্রধান হিসেবে সরকার প্রধান পজিশনে 2 বারের বেশি কেউ নির্বাচন করতে পারবেন না, লাইক আমেরিকা, অ্যাজ ক্লিয়ার কাট। সেকেন্ড, আমি তো আরও মনে করি হতে পারে এটা নিয়ে আলোচনা, কারণ অনেক সময় নেতৃত্ব, যে বিজ্ঞ নেতৃত্বের দরকার হয়ে থাকেন, যে 2 বারের বেশি কেউ দলীয় সভাপতি বা নেতার পজিশনে টপ থাকতে পারবেন না। এটি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রয়েছে। ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি বড় ধরনের এক্সেপশন ছাড়া 2 বার দায়িত্ব পালন করে থাকেন, এবং 2 বার 2 বছর মাত্র। তারপরে উনি আর নির্বাচনে অংশ নিতে পারেন না। এবং আপনারা জানেন কি জানেন না জানি না, ছাত্র শিবিরের দায়িত্বশীলরা নির্বাচনে প্রার্থী হতে পারেন না। গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচনে ভোট দেওয়া হয়। যারা সেই নির্বাচনের ভোটার, তারা ভোটার দেবেন এবং ভোট দিয়ে থাকেন। এবং দেখা যাবে যে কোনো যিনি সবচেয়ে বেশি ভোট পাবেন তিনি হবেন সভাপতি, সেকেন্ড হবেন সেক্রেটারি। যদি সাংগঠনিক সম্পাদক পজিশন থাকে তাহলে সাংগঠনিক পজিশন থাকবে, নইলে থাকবে না। এমনটি প্রার্থী ছাড়া নির্বাচন হয়ে থাকে ছাত্র শিবিরের, এবং ছাত্র শিবিরের দায়িত্বশীল, বিশেষ করে কেন্দ্রীয় দায়িত্বশীল 2 বছর দায়িত্ব পালন করে থাকেন। আমি তো এটা মনে করি, হ্যাঁ হতে পারে যারা আপনাদের রয়েছেন, কোনো বিজ্ঞ রাজনীতিক যাকে আপনারা মনে করেন আপনাদের দরকার হবে, তাকে অ্যাডভাইজার হিসেবে রাখতে পারেন। তবে একটি বিষয় এখানে রাখবেন, যেটা হচ্ছে যে এটি যেন রাজনৈতিক জমিদারিতে পরিণত না হয়। দ্যাট মিনস আমি আজকে সভাপতি, আমার পরে আমার ছেলে হবে, মেয়ে হবে, নাতি পোতা ভাতিজা ইত্যাদি, তারা যেন না হয়। আমেরিকাতে
বা যেখানেই যান, হ্যাঁ, বুশের ছেলে পরবর্তীতে প্রেসিডেন্ট হয়েছে, বাট তাকে তৃণমূল পর্যায় থেকেই আসতে হয়েছে। সেভাবে আসেন, সুন্দর দেশ গঠন করেন, সুন্দর দেশ গঠন করেন। সো আমি মাল্টিপল প্রফেশনে কাজ করে থাকি আমেরিকা। এখানে যদি আমি কোনো রাজনৈতিক দলের মতামত বলছি না, কোনো, এবং এমনকি বাংলাদেশের সরকারের মতামত বলছি না, আমার অন্তরের এবং মনের কামনা থেকে বলছি। জনাব তারেক জিয়া একটা কথা বলেছেন, অনেকগুলি 31 দফা সংস্কারের কথা বলেছেন। রাতারাতি এ ধরনের সংস্কার হবে না। দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছেন শেখ হাসিনা। সকল টাকা পয়সা একটি প্রজেক্ট থেকেই শেখ হাসিনা নিয়েছেন $5 বিলিয়ন। সো এটি ছিল রূপনগর প্রজেক্ট থেকে। উনি কত নিয়েছেন আপনি চিন্তা করেন, যে উনি পদ্মা সেতু প্রজেক্ট থেকে, দ্যাটস গুড, উনি পদ্মা সেতু করেছেন, এটার কৃতিত্ব তো ওনাকে দেব, কৃতিত্ব তো আরও অনেককে দেব, যেমন যমুনা সেতু কয়েকটা সরকার করেছে, কিন্তু উনি বলে তো উনি শেখ হাসিনা করেছেন। যমুনা সেতু এরশাদ সরকারের আমলে শুরু করেছেন, আমরা তখন ছোট হলেও আমরা জন্মেছি। এরশাদ সরকারের আমলে শুরু করেছেন, বিএনপি সরকার আমলে কাজ করেছেন, শেষ হয়েছে শেখ হাসিনার আমলে। শেখ হাসিনা বলে ফেলেছে, ও এটা তো আমার সরকার, আমার আব্বা দেখেছিলেন স্বপ্নে। দেখছেন, দেখতে পারেন, সব সরকারই তো দেখে থাকেন, আমিও তো দেখি যে একদিন বাংলাদেশ কি জানি কি হবে, অনেক কিছু দেখি স্বপ্নে, স্বপ্নে ঘুমই হয় না। তো তাহলে সব কি আমার স্বপ্নে না? সব আমার স্বপ্নে, সব আমার স্বপ্নের নাম দিয়ে দিবেন। আই ডোন্ট লাইক দ্যাট। এনিওয়ে, সেদিন আর একজন বললেন যে পদ্মা সেতুর স্বপ্নেও শেখ মুজিবুর রহমান দেখেছিলেন। তো যাই হোক, দেখতে পারেন, কিন্তু কাকে বলে গেছেন, কি করে গেছেন, আই ডোন্ট নো। হয়তো জনাব শেখ মুজিবুর রহমান সম্পর্কে আরও আলোচনা কোনোদিন করবো আমরা। কিন্তু যদি এটি না করেন, আমি তারেক রহমান বা বিএনপির যারা, হয়তো আমার কথা তো খুব বড় পর্যায়ে যাবে না, কিন্তু ছোট পর্যায়ে যারা দায়িত্বশীল রয়েছেন, বিশেষ করে আমার বয়সী যারা, আমার বন্ধু যারা, তাদের পর্যায়ে যাবে, আপনারা আপনাদের কর্মীদের নিয়ন্ত্রণ করেন, আপনাদের সম্মান ধরে রাখেন, বজায় রাখেন, প্রয়োজনে তাদেরকে বহিষ্কার করে দেন। আপনি যদি একটা বদকর্মীকে বহিষ্কার করেন, আপনি 100টা ভোট পেয়ে যাবেন। নইলে মিলিয়ে দেখবেন যারা আমার বন্ধু যারা, আপনারা দেখেন যে আপনারও যেমন খানিকটা বয়স হয়েছে, একেবারে নাবালক আপনি না, আমারও কিন্তু খানিকটা বয়স হয়েছে। এবং শেখ হাসিনা যে আটলান্টিক পাড়ি দিতে ভয় পায়, সে আটলান্টিক পাড়ি দিয়ে কিন্তু আমি বসে আছি। এবং এখানে সবচেয়ে মজার বিষয় হলো যে এখানে অনেক কঠিন থেকে সহজ বিষয় প্রত্যেকটি ফেস করতে হয়, জীবন খুব সহজ না। এসব মিলে আমি বলছি যে আপনারা যদি এগুলো নিয়ন্ত্রণ করেন, ভালো করবেন, সুন্দর করবেন, এবং হোক আপনার যদি 5 বছর পরে নির্বাচন হয়, আপনারাই তো বড় দল, আপনারা যাবেন নির্বাচনে, আপনারা যাবেন ক্ষমতায়, রাষ্ট্র ক্ষমতায় আপনারা যান, রাষ্ট্র পরিচালনা করেন। আমাদের তো মানুষের, সাধারণ মানুষ, প্রত্যেকটা মানুষকে তাদের অধিকার প্রদান করবেন, আপনারা আপনাদের কর্তব্য পালন করবেন, আপনাদেরও যেটি পাওয়ার আছে সেটি পাবেন, কারো কোনো আপত্তি থাকবে বলে আমার মনে হয় না। এই ছিল আমার বলার কথা। বিচ্ছিন্নভাবে স্ক্রিপ্ট ছাড়া কথা বলার কারণে ভুলভ্রান্তি হয়েছে। আমি দেখব কোনো কাটছাট করা যায় কিনা, আর যদি না করা যায়, আপনারা ভিডিওটি দেখবেন প্লিজ, এবং দেশের জন্য আমার কোনো কথা যদি মঙ্গলজনক মনে হয়, প্লিজ ফলো করবেন, এবং ভিডিওটি যাদের ভালো লাগবে আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফিডব্যাক দেবেন আপনাদের। যদি কোনো উপকারে আসে আমাদের দেশের, আমার খুব ভালো লাগবে, আমাদের খুব ভালো লাগবে। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।
লাইট ক্যামেরা রেডি 0 1 ও 3 2 1 go. Okay, but I have to become ready. Let's become little formal. Okay, 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 okay. Light little what that skin called কমপ্লেকশন ক্রিম একটু ব্ল্যাক ব্ল্যাক লাগছে, রুমের লাইটটা কম, সুতরাং কিছু কাজ দেয় কিন্তু কি চুলে আমাকে জেলের কাজ করে দেবে। হ্যাঁ, দেখা যাচ্ছে কম, যদি আমি কোনো স্ক্রিপ্ট করতে হবে না, বাট একটু চশমাটা দিলে একটু